This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমাদের দুই দেশের যুদ্ধের মাঝখানে কাকে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে? দেশের সাধারণ মানুষকে, দুই দেশের সাধারণ মানুষকে এবং বিশ্বের সাধারণ মানুষকে। ইরানের মিসাইল অ্যাটাক আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু হামলা করছে ইসরায়েলও, তারা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। কারণ ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে, উত্তর ইরানে পর পর আছড়ে পড়ে মিসাইল, এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষকে টার্গেট করছে ইরান এবং ইসরায়েল। তাহলে কোন জায়গাগুলোকে টার্গেট করছে? স্পেসিফিক প্ল্যান্টগুলোকে টার্গেট করা হচ্ছে, এনার্জি প্ল্যান্টকে টার্গেট করা হচ্ছে এবং তৈরি শোধনাগারগুলোকে টার্গেট করা হচ্ছে, সেনাকর্তাদের টার্গেট করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। দু দেশের স্ট্র্যাটেজি এই মুহূর্তে সবার কাছে পরিষ্কার। একদিকে ইরানের কাছে যখন সবথেকে ট্রিগার পয়েন্ট হচ্ছে, সে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে ট্রিগার করে, আর ইসরায়েল তার কাছে তো সামরিক শক্তি দিক থেকে তারা যথেষ্ট উন্নত। এই মুহূর্তে তাহলে এই যুদ্ধ কোন দিকে যেতে চলেছে? দু দেশের স্ট্র্যাটেজি কি? দেখো, দুদেশের স্ট্র্যাটেজির থেকেও সব থেকে যেটা বড় বিষয়, এখন যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতি, তাতে কিন্তু সাধারণ মানুষ সব থেকে বেশি আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। ইরান যেমন ইসরায়েলের তেলাভি শহরে একের পর এক মিসাইল অ্যাটাক করছে, তার পাল্টা হিসাবে ইসরায়েলও কিন্তু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বা ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা পাঠাচ্ছে উত্তর ইরানের উদ্দেশ্যে। এবং উত্তর ইরানের যে সমস্ত জায়গাতে এখনও পর্যন্ত ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র গিয়ে পৌঁছেছে বা বিস্ফোরণ ঘটেছে পৌঁছানোর পর, সেখানে কিন্তু বহু বড় বড় ইনস্টলেশন, বহুতল থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে এবং সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট পরিমাণে ঘটছে, এমনটাই কিন্তু বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে আমরা ইতিমধ্যেই জানতে পারছি। অর্থাৎ একদিকে যেমন ইরান ইসরায়েলকে মিসাইল অ্যাটাক করছে, তার পাল্টা হিসাবে উত্তর ইরানেও কিন্তু লাগাতার ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে ইসরায়েল। অর্থাৎ দু দেশই কিন্তু যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং কোথাও সাধারণ মানুষ এবং ভবিষ্যতে কি হতে চলেছে, কারণ একটা বড় আশঙ্কার কথা সকালেই আপডেট এসেছে, সেই আপডেটও এবার আমরা আপনাদের সামনে তুলে দেবো। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রত্যেকটা মুহূর্তের আপডেট, ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরছে। আর এই মুহূর্তে যে আপডেট জানাবো, তড়ি ঘড়ি G7 বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প। প্রেসিডেন্টের সঙ্গেই বৈঠক ছাড়লেন মার্কিন বিদেশ সচিবও। দেশে ফিরেই জাতীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প, খবর সূত্রে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, কিছুক্ষণ আগেই তোমার সাথে বিষয়ে কথা হচ্ছিল যে তড়িঘড়ি এই যে G7 বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প, তারপরেই তিনি উচ্চপদস্থ যারা জাতীয় নিরাপত্তার আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠকও করবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। দেখো, পশ্চিম এশিয়ার এই জায়গাটিতে আমেরিকার গুরুত্বপূর্ণ প্রায় 5টি নৌসেনা ঘাঁটি রয়েছে এবং যে খবর আমাদের কাছে আসছে যে যদি কোনো পরিস্থিতিতে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ এসক্যালেট করে, তাহলে এবারে আমেরিকাকে কোথাও এই পরিস্থিতির মধ্যে পা রাখতে হবে এবং সেক্ষেত্রে আমেরিকার এই নৌ ঘাঁটিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই নৌ ঘাঁটিগুলিতে আক্রমণের সম্ভাবনাও যথেষ্ট রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে আমেরিকাকে ডিসিশন নিতে হবে এবং যে খবর আমাদের কাছে আসছে যে আপাতভাবে ইসরায়েল কোনোভাবেই কিন্তু তারা ডিএসকেলেশনের পথে হাঁটছে না, অর্থাৎ যুদ্ধবিরতি যে আবেদন বিভিন্ন মহল থেকে করা হচ্ছে সেই আবেদনে কোনোভাবেই তারা কান দেয়নি এবং সেই কারণের জন্যই এবারে যুদ্ধ যদি চলতে থাকে তাহলে টার্গেট হতে পারে আমেরিকা। আর যদি আমেরিকা টার্গেট হয়, তাদের নৌ সেনা ঘাঁটিগুলো যদি টার্গেট হয়, তাহলে তারা পরবর্তী পদক্ষেপ কি করবে সেই বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করতে বা সিদ্ধান্ত নিতেই কানাডাতে যে G7 বৈঠক চলছে সেই বৈঠক থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি বেরিয়ে এসেছেন, তার বিদেশ সচিবও বেরিয়ে এসেছেন। কিন্তু এর পাশাপাশি আরেকটি খবর আমাদের কাছে আসছে যে G7 বৈঠকে যে রিজলিউশন তৈরি হয়েছিল কানাডার পক্ষ থেকে, সেই রিজলিউশন মূলত যুদ্ধবিরতির পক্ষে ছিল, কিন্তু তাতে কোনোভাবেই তিনি সম্মত হননি এবং সেই কারণের জন্যই বেরিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। একেবারেই ধন্যবাদ জ্যোতির্ময়। G7 সামিটের বৈঠক যেমন ছেড়ে চলে এসেছেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় তিনি বলছেন তেহরান ছেড়ে দিন সবাই, এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে পরমাণু যে চুক্তি রয়েছে ইরানের ওপরে চাপ বাড়ানোরও একটা তিনি কৌশল নিচ্ছেন। ওই চুক্তিতে সই না করলে ইরানের পরিণতি যে ভালো হবে না সেটা বুঝিয়ে দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়ে দিলেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, তবে তার কথা না শুনলে ইরানের ওপরে আক্রমণ যে আরো বাড়বে তাও বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। এবার ট্রাম্প বলছেন ইরান
তেহরান ছাড়তে বলছেন সবাইকে, নতুন করে ইরানের রাজধানীতে বিস্ফোরণ, সবাইকে দ্রুত তেহরান ছাড়তে বললেন। শুভাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এবার কি এই সংঘাতের মধ্যে আমেরিকাও জড়াতে চলেছে? অ্যাবসলিউটলি, খুব তাড়াতাড়ি আগামী 72 ঘন্টার মধ্যে আমেরিকার অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা এক্সপেক্ট করতে পারি। এবং এখানে আমেরিকার যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আমেরিকা এতদিন ধরে প্রচুর মাসল দেখিয়েছে এবং মাসল দেখানোর পরে লোকজনকে চমকেছে। এবার চমকানোর পরে হঠাৎ কেউ পাত্তা দিচ্ছে না, একদম গোদা বাংলা ভাষায় বলতে গেলে আর কেউ ওদের পাত্তা দিচ্ছে না। এই দিচ্ছে না যেটা, সেটা আর নিতে পারছে না। এই যে ইউনাইটেড নেশনস বিভিন্ন রকম ভাবে নিউক্লিয়ার থিওরি তৈরি করার চেষ্টা করে, বিভিন্ন রকম এই যে এনপিটি যেটা নিয়ে এত সই সাবুক নিয়ে চেঁচামেচি করছে, এটাতে বহু দেশ সই করেনি। কেন সই করবে? কেন আমেরিকা যা বলে দেবে সেটা আমাদের করতে আমরা বাধ্য? যে কোনো দেশের নিজের ইন্টারডিসিপ্লিনারি স্ট্যান্ড থাকতেই পারে, কিন্তু ইরান যেহেতু একটা এরকম স্ট্যান্ড নিয়েছে যে নিউক্লিয়ার ওয়েপন যেগুলো তৈরি করছে সেগুলো হামাস হিজবুল্লাহদের ট্রান্সফার করছে, এরকম একটা ইন্টেলিজেন্স আছে, তার জন্য আমেরিকার ভয়েসটা আজকে সবাই আমরা শুনতে বাধ্য হচ্ছি। কিন্তু আদারওয়াইজ আমেরিকা যে কথাটা বারংবার বোঝাবার চেষ্টা করছে যে হুএভার ইজ দ্য নিউক্লিয়ার পাওয়ার আর গোয়িং টু প্র্যাকটিস নিউক্লিয়ার প্রোগ্রাম, আমার পারমিশন নিতে হবে। নো স্যার, উই আর নট গোয়িং টু টেক ইউর পারমিশন। ইন্ডিয়া ইজ অলসো ডুইং এ ভেরি প্রোডাক্টিভ নিউক্লিয়ার রিসার্চ, তো আপনার পারমিশন নিয়ে সেটা করার দরকার নেই। সুতরাং এখানে আমেরিকা নিজের মেগালোমেনিয়া ক্যারেক্টারটাকে বজায় রাখতে, নিজেকে আবার করে প্রমাণ করতে যে উই লিড দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য বিগ ব্রাদার, ওরা ইন্ডালজ করবে নিজেদেরকে। এবং সেই ইন্ডালজ করার জন্যই পোর্টফোলিও তৈরি হচ্ছে, সেটার জন্যই পোডিয়াম তৈরি হচ্ছে, স্টেজ তৈরি হচ্ছে, ফাংশন খুব তাড়াতাড়ি স্টার্ট করার জন্য প্রস্তুত হবে ডোনাল্ড ট্রাম্প। আপনারা পরিষ্কার বুঝলেন যে ডোনাল্ড ট্রাম্প আর বিশেষজ্ঞরা বলছেন আর 72 ঘন্টার মধ্যে আমেরিকা এই সংঘাতের মধ্যে জড়াবে, সেই সম্ভাবনায় ক্রমাগত জোরালো হচ্ছে। G7 এই সামিটের যে বৈঠক চলছিল সেটা ছেড়ে তিনি বেরিয়ে আসেন এবং টুইটারে সেখানে তিনি বলছেন তেহরান ছাড়ুন, সবাই তেহরান ছাড়ুন। ডোনাল্ড ট্রাম্প যখন তেহরান ছাড়ার পরামর্শ দিচ্ছেন তখন তেহরানের ছবিটা দেখাই আপনাদের। তেহরানের রাস্তায় কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে এখন শুধুই যানজট, একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কারণ আরোহীরা প্রত্যেকে চাইছেন তেহরান ছাড়তে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, তেহরানের রাজপথে গাড়িদের ভিড়। প্রতি মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধের সব থেকে বড় ব্রেকিং আপনি পাবেন TV9 বাংলাতে। এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, ইরানকে এবার পেজার হামলার হুমকি দিল ইসরায়েল। লেবাননের মতোই অবস্থা হবে ইরানের, হুমকি ইসরায়েলের রাষ্ট্রদূতের। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট, ইরানে পেজার হামলার হুমকি দেওয়া হলো এবারে মিসাইল ড্রোনের পর। তাহলে কি এবার পেজার অ্যাটাক হামলার হুমকি ইসরায়েলি রাষ্ট্রদূতের? তাহলে এই যে যুদ্ধ হচ্ছে, তাহলে ইসরায়েলের এই মুহূর্তে দাঁড়িয়ে সবার প্রথমে লক্ষ্যকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই? সেই প্রশ্নই উঠছে, কারণ খামেনেই খতম হলেই সংঘাত থামবে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে নেতানিয়াহু। ইরানের সাধারণ মানুষ ইসরায়েলের শত্রু নয়, একটি অত্যাচারী শাসনের পতন ঘটাতে পথে নামুন। আমার সঙ্গে রয়েছেন দীপ্তাংশু বাবু, রয়েছেন কর্নেল দীপ্তাংশু। আপনার কাছে জানতে চাইবো, সত্যি দেখুন ইসরায়েলের সঙ্গে যদি নৈতিকতার দিক থেকে দেখা যায় তাহলে খামেনেই কোনোদিনই মিল হয় না। আগে যিনি ছিলেন, এখন যিনি রয়েছেন, কোথাওই তাদের মিল আসে না নৈতিকতার দিক থেকে। কিন্তু ইরান ইসরায়েল তো প্রথম থেকে এরকম নয়, তারা একসময় বন্ধু ছিল, 79-এর পর থেকে বিষয়টা ঘুরতে থাকে। তাদের নৈতিকতার সংঘাতের জায়গাগুলো কোন কোন জায়গায়, যে কারণে তারা চাইছেন যে এই খামেনেইর মৃত্যু হোক, সেটাই তাদের টার্গেট? দেখুন, নৈতিকতার দিক দিয়ে হলে 3-4টে কথা বলার আছে এখানে। ইরান নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি NPT সিগনেটারি, ইসরায়েল নয়। ইসরায়েলের কাছে আজকের দিনে 100 থেকে 350-400টা নিউক্লিয়ার বম আছে। তারা কিন্তু কোনো NPT-তে সাইন করেনি। ইরান সাইনও করেছে এবং ইরানের ভেতরে IAEA এর ইন্সপেক্টর গেছে। হ্যাঁ, তারা হয়তো কোঅপারেট ঠিক করে করেনি, কিন্তু এর মধ্যে আরো অবজেক্টিভটা কি ছিল? ইসরায়েলের ইরানের ওপর যে অ্যাটাক, একটা অবজেক্টিভ বলছে আমার নিজের সেলফ ডিফেন্ডের জন্য আমি অ্যাটাক করেছি। তো এই নিউক্লিয়ার বোম কি এখন অলরেডি হয়েছে এরকম কোনো একদম 100% আমরা জানি না? আমরা জানি না। কিন্তু এখানে একটা হিজবুল্লাহ অথবা হাউতি অথবা
হামাস, এই যে বিভিন্ন সংগঠনের পেছনে আপনি যেটা বলেন যার নাম নিলেন, মানে কর্নেল চৌধুরী আপনি এই আশঙ্কার কথাই বলছেন যে খামেনেইয়ের সময় যদি এই ধরনের পরমাণু অস্ত্র তৈরি হয় তাহলে সব জঙ্গি সংগঠনগুলোর হাতে পৌঁছে যাবে, যে কারণে আত্মরক্ষার জন্য ইসরায়েলের এই হামলা। আমি আবারও আসবো আপনার কাছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইরানের ক্ষমতার পালাবদল ঘটানোটাই লক্ষ্য, এটা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এবং সেখানে ঠিক কি হতে পারে, কারণ আমেরিকাও এবার যোগ দিতে পারে তাদের সঙ্গে। এই সংঘাতের মধ্যে আমেরিকার জড়ানো, ইসরায়েল আর আমেরিকা তাহলে কি চায় আখেরে? পরমাণু যে প্রকল্প চলছে সেটা বন্ধ করাই কি একমাত্র উদ্দেশ্য, নাকি পালা বদলটাই একমাত্র উদ্দেশ্য? সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। সিজার, উদ্দেশ্য নিয়ে একটা প্রশ্ন থাকছে, তাহলে মূল পরিকল্পনাটা কি পালা বদল? এটাই কি একমাত্র পরিকল্পনা? যদি পালাবদল হয় তাহলে সেটা অনেক বছর পর হবে, কে থাকবে তাহলে শাসনে? দেখো, পালাবদল একটা বড় উদ্দেশ্য, কারণ পরমাণু নিরস্ত্রীকরণ যে একমাত্র উদ্দেশ্য নয় এই যুদ্ধের পেছনে, সেটা কিন্তু এর আগেই এই যুদ্ধ শুরুর সময় কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন ইরানের বর্তমান শাসককে উৎখাত করা তাদের মূল লক্ষ্য, এবং ইরানের বর্তমান শাসককে উৎখাত করবার জন্য ইমাম খামেনেইকে হত্যা করার পর্যন্ত তারা রাজি আছে এবং হত্যা করার পরিকল্পনা তাদের রয়েছে, সেটা ইসরায়েল বারবার স্বীকার করেছে। এবং সেই জায়গাতেই দাঁড়িয়ে কোথাও পশ্চিম এশিয়ার বর্তমান যে রাজনৈতিক অবস্থান, সেই জায়গায় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের পথে সবথেকে বড় বাধা কিন্তু এই মুহূর্তে ইমাম খামেনেইয়ের নেতৃত্বাধীন ইরান, কারণ তারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের বশ্যতা স্বীকার করেনি, উল্টো একটা অন্য অ্যাক্সিস তারা তৈরি করেছে রাশিয়া এবং চীনকে সঙ্গে নিয়ে। আর সেই জায়গাতে খামেনেইকে উৎখাত করে নতুন শাসক তৈরি করার পরিকল্পনা, এবং সেখানেই কোথাও ইরানের ইতিহাসটা এখানে এই প্রসঙ্গে উঠে আসে, কারণ 1925 সাল পর্যন্ত পারস্যের রাজতন্ত্র ছিল এবং সেই রাজতন্ত্রর মূল শাসক ছিলেন শাহ পাহলভি বংশের শাহরা, এবং সেই শাহদের যে বংশধররা তারা পরবর্তীতে আমেরিকায় আশ্রয় নেন এবং সেই বংশধরকেই ইরানের ভবিষ্যৎ শাসনকর্তা হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করছে এই পশ্চিমী অ্যাক্সিস। সেখানে ইসরায়েল রয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রহটা অনেক বেশি, এই কারণেই, তার কারণ ইসলামিক রেজিম শুরু হওয়ার আগ পর্যন্ত 1979-এর আগ পর্যন্ত কিন্তু ইসরায়েল এবং ইরানের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, এবং তারা কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট ক্লোজ অ্যালাই হিসেবে কাজ করেছে, এবং সেই অ্যালাইকে মেনটেন করেই আবার নতুন একটা রাজত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে ইরানে। এটাই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে যারা যুক্ত তারা মনে করছেন। অনেক ধন্যবাদ সিজার মন্ডল, আমাদের প্রতিনিধি জানালেন যে এই শুধুমাত্র ইরানের পারমাণবিক প্রকল্পগুলিকে বন্ধ করাটাই মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য সেখানে শাসকের পালাবদল। ইসরায়েলকে ফের হুমকি ইরানের প্রেসিডেন্টের। ক্রোধের তুফান আছড়ে পড়বে ইসরায়েলকে হুমকি দিয়েছেন ইরান, এবং এই হুমকিকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো সেখানে শুরু হয়ে গিয়েছে একটা চাপানোতর। কেননা ইসরায়েলকে বারবার ইরানের প্রেসিডেন্টের এই হুমকি এবং ক্রোধের তুফান আছড়ে পড়বে বলে ইসরায়েলকে লাগাতার হুমকি, তারপরেই কিন্তু আমরা হামলা পাল্টা হামলা দেখতেই পাচ্ছি। লাগাতার সেখানে মিসাইল আছড়ে পড়ছে, একের পর এক মিসাইলে ছারখার হয়ে যাচ্ছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।